আমাদের শরীরে বিভিন্ন রকমের ব্যথা হয়ে থাকে, তার মধ্যে গাঁটের ব্যথা বা আর্থারাইটিস বিশেষভাবে লক্ষণীয়। এই আর্থারাইটিসকে আমরা সাধারণ ব্যথা ভেবে অবহেলা করি, কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে খুব সহজেই এই সমস্ত ব্যথা বা আর্থারাইটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই সমস্ত বিষয় নিয়েই আজকে আমাদের জানাচ্ছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক প্রকাশ মল্লিক। নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক। আমি কনসালটেন্ট হোমিওপ্যাথ, দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর্থাইটিস। সাধারণ বাংলায় বললে বলে ব্যথা। ব্যথা নেই এমন কোনো জীবন নেই। সেই জন্য কবি বলেছেন, এ ব্যথা কি যে ব্যথা জানে কি আমজনে। তাহলে এই ব্যথা নেই এমন কোনো ঘটনা ঘটতে পারে না, এবং মেডিকেল টার্মে এটাকে বলে আর্থাইটিস। আবার আর্থাইটিসকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়, যেমন অস্টিও আর্থাইটিস, রিমাটয়েড আর্থাইটিস, সোরাটিক আর্থাইটিস, এবং এই যে তার মধ্যে আবার আছে অস্টিওপোরোসিস, অস্টিওমায়োলাইটিস, এবং এইগুলো সব ব্যাপার। এবং এই যে অস্টিও কথাটার মানেই হচ্ছে সেখানে হাড়ের ব্যাপার। তাই হাড়ের ক্যালসিয়াম ডিপোজিশনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু ডিজেনারেশন অফ দি সেল হয়ে গিয়ে বা বোন হয়ে গিয়ে আমাদের নানা ব্যথার তৈরি করে। কারণ ডিজেনারেশন অফ বোনস হলে সেখানে যে নার্ভটা আছে সেই নার্ভটা টান পড়ে, এবং সেই নার্ভের ব্রেকিংয়ের জন্যে সেখানে আমরা ব্যথা ফিল করি। তবে এক্ষেত্রে আমি হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে বলবো, যেহেতু আপনারা জানেন আমি একজন হোমিওপ্যাথি চিকিৎসক। কিন্তু একটা আমাদের পৃথিবীর কোনো জায়গায় পারবে না, সেটা হচ্ছে এই যে যেটা ক্ষয়ে গেছে সেটাকে তো আমরা ঠিক করতে পারবো না, কিন্তু যাতে না ক্ষয় তার জন্য ঠিক করতে পারবো। এবং অনেক সময় অনেকে বলেন যে এগুলো ক্যালসিয়াম না থাকার জন্য হয়, সব অনেকে ডাক্তারের পরামর্শ বাদ দিয়েই সে সমস্ত ক্যালসিয়াম খেতে শুরু করে। কিন্তু ক্যালসিয়াম কিন্তু অনেক সময় খাওয়াটা উচিত নয়, এবং আমেরিকাতে ক্যালসিয়ামটা খাওয়া বারণ হয়ে গেছে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া। তার কারণ যদি ক্যালসিয়াম বেশি খান তাহলে অস্টিওফাইট হবে, অর্থাৎ ক্যালসিয়াম জমে যাবে। আর ক্যালসিয়াম যদি বেশি খান তাহলে কিন্তু ওখানে কিডনিতে স্টোন হওয়ারও সম্ভাবনা দেখা যাবে। তাই ক্যালসিয়াম যদি খেতেই হয় তাহলে কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খেতে হবে। এক্ষেত্রে হোমিওপ্যাথির একটা আশার আলো হচ্ছে যে আমাদের যে সমস্ত ক্যালকেরিয়া ফস, ক্যালিফস এই ওষুধগুলো আছে, এইগুলো কিন্তু যদি ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী খান তাহলে আপনার সাইড এফেক্টটা হবে না, কিডনির কোনো স্টোন হওয়ার সম্ভাবনা থাকবে না, অথচ ক্যালসিয়াম ডিপোজিশন হবে। এবং আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার, আমি একটা নিজস্ব স্বকীয় ধারায় চিকিৎসা করি, যেটাকে বলে মল্লিক মেথড। আসলে আমার লক্ষ্য হচ্ছে রুগীকে ভালো করা। আমার কোনো প্যাথি নেই, আমার একটাই প্যাথি, সেটা সিম্প্যাথি। আরও এগিয়ে বললে বলা হয় অ্যাম্প্যাথি। এবং সেই অ্যাম্প্যাথিটা কি, আমি মানুষের প্রতি সহমর্মী হতে চাই। সেটা কিভাবে না, আমি ওই ক্যালসিয়াম ডিপোজিশনের ক্ষেত্রে ভিটামিন D3 সলিউশন বলে একটা এলোপ্যাথি মেডিসিন পাওয়া যায়। এলোপ্যাথি মেডিসিন বলবো না, এটা অ্যাকচুয়ালি সাপ্লিমেন্ট, এই মেডিসিন বলাটা ঠিক না। তাই সেই সাপ্লিমেন্টটা কিন্তু আমার পেশেন্টদেরকে দিই, সেটা সপ্তাহে একটি করে খেতে হয়। তাতে কিন্তু তার ক্যালসিয়াম ডিপোজিশনটা, অ্যাবজর্পশনটা ভালো হয়, তাতে উনি ভালো থাকেন। এবং এই যে আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু লক্ষণ অনুযায়ী ওষুধ, যদি আপনার ক্ষয়ে যাওয়ার ফলে খটখট শব্দ হয় তাহলে কিন্তু একটা ওষুধ। আর কি না, আমাদের এই যে সমস্ত জয়েন্টগুলো চলে, এখানে একটা লিকুইড থাকে যাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। সেই সাইনোভিয়াল ফ্লুইডটা কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু ভালো করে রাখা যায়। কেউ অস্বাস্থ্যকর পরিবেশে থাকে সেই জাম, এবং আমি আমার 38 বছর চিকিৎসক জীবনে দেখেছি বা উপলব্ধি করেছি, বা এটা বিজ্ঞান এখন স্বীকার করেছে, যাদের টনসিল থাকে, যে টনসিলটা যদি ম্যালটিটেড হয় তাহলে আসলে টনসিলের মধ্যে টেপ্টোকক্কাস হিমোলিটিকাস বলে একটা জার্ম আছে, সেই জামটা ম্যালটিটেড হওয়ার কারণে রক্তে পৌঁছে গিয়ে পুরো জয়েন্টে জয়েন্টে ব্যথা তৈরি করে। পায়ের বুড়ো আঙুলে প্রথম লাল হয়ে ব্যথা তৈরি করে, দ্যাট ইজ এ সিমটমস। এরকম যদি সিমটমস লক্ষ্য করেন তাহলে হোমিওপ্যাথি বা আপনার যাকে পছন্দ সেই চিকিৎসকের পরামর্শ নিলে হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট। কারণ মানে অঙ্কুরেই যদি আমরা হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যে বিনষ্ট করে দিতে পারি তাহলে রিউমাটয়েড আর্থাইটিসটা হবে না। আর রিউমাটয়েড আর্থাইটিস হচ্ছে মানে পুরো এখানে একটা এওসোটাইটার বলে জিনিস থাকে, এওসোটাইটারটা 200 নর্মাল। তাই এক্ষেত্রে কিন্তু ভাবাবেগ বা হোমিওপ্যাথি আমি বলছি বলে করবেন না, এখানে বিজ্ঞান ভিত্তিকভাবে প্রমাণ। হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে যদি এওসোটাইটারটা কমে যায় তাহলে আপনি বিজ্ঞান ভিত্তিকভাবে ভালো হচ্ছেন। এরকম আমাদের কাছে অসংখ্য পেশেন্ট আছে। এবং এই যে এওসোটাইটার যদি আপনি কন্ট্রোল না করেন ভবিষ্যতে কিন্তু
কিন্তু হার্টের ভাল্ব নষ্ট হয়ে যাবে। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ। এবং সেই ভাল্ব নষ্ট হয়ে গেলে লক্ষ লক্ষ টাকা লাগবে, এবং টাকা দিয়ে রিপেয়ার করে তো কখনো অরিজিনাল জিনিস পাওয়া যায় না। তো সেক্ষেত্রে বলবো যে অস্টিও আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের হোমিওপ্যাথি চিকিৎসা খুব ভালো। আমার একটা বইও আছে আর্থ্রাইটিসের হোমিওপ্যাথি চিকিৎসা নামে, এবং সেখানে কিন্তু খাদ্যের ব্যাপার আছে। এবং অনেকের দেখবেন যে ইউরিক অ্যাসিডের একটা সমস্যা, এবং যাদের ফ্যামিলি হিস্ট্রিতে আর্থ্রাইটিসের সমস্যা আছে তাদেরকে প্রথম থেকেই বলবো একটু প্রিকশন নিতে। টমেটো, মুসুর ডাল, পুঁই শাক, পালং শাক, ছাগল মাংস খাবেন না, অর্থাৎ রেড মিটটা খাবেন না। আমার অনেক মুসলিম পেশেন্ট আছে, তাদের বলি গরু মাংস, ছাগল মাংসটা চলবে না। মুরগির মাংস খেতে পারেন, কিন্তু মুরগির মাংস লেগ পিসটা খাবেন, কিন্তু কখনোই কোনো মাংসের হাড়ের ভেতরের অর্থাৎ বোন ম্যারোটাকে চুষে খাবেন না। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। এখন বর্তমানে আমরা যেটা খাই সেটা হচ্ছে ব্রয়লার মুরগি, কিন্তু ব্রয়লার মুরগিগুলোকে এত তাড়াতাড়ি ডেভেলপ করার জন্য তারা কি করে না, তারা সমস্ত অ্যান্টিবায়োটিক্স দেয়। আজকে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কথা বলা হচ্ছে, ওই যদি আপনি ওই বোন ম্যারোতে গিয়ে ওটাকে প্রিসিপ্টেড হয়, তখন যদি আপনি খান তাহলে কিন্তু আপনি যেমন ওই রোগটাও সারবে না, উল্টে আপনার কিন্তু রোগ বিরূপ প্রতিক্রিয়া, মানে ওষুধের বিরূপ প্রতিক্রিয়াটা অর্থাৎ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাবে, যাতে অন্য কোনো প্যাথিই কাজ করবে না। আরেকটা হয় কি, সোরাসিস বলে একটা রোগ আছে। সোরাসিস কি না, সোরাসিস হচ্ছে একটা চামড়ার রোগ, এবং আমাদের প্রতিনিয়তই আমাদের চামড়া কিন্তু নতুন নতুন তৈরি হয় একটা নির্দিষ্ট টাইম মেনে। কিন্তু এই যে সোরাসিসটা কিন্তু এই নিয়মটা মানে না, এটা একটা অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজটা কি না, যখন বাইরের শত্রু আসছে, বাইরের শত্রুকে আমাদের ভেতরের যে আমাদের যে মানে জীবনী শক্তি সে প্রতিহত করে, কিন্তু সে ওই বাইরের শত্রুটাকে মিত্র ভেবে ঢুকিয়ে নেয়, তার পরিণামে এই রোগটা হয় তাকে অটোইমিউন ডিজিজ। কিন্তু দীর্ঘদিন যদি আপনি সোরাসিসে ভোগেন তাহলে কিন্তু আপনার রিঅ্যাক্টিভ অর্থাৎ ওই সোরাইটিক আর্থ্রাইটিস হতে পারে, পরে পরে ব্যথা হতে পারে, এবং এরকম অনেক কিছু রোগ আছে যে কিন্তু বোন কমে যেতে পারে, বোনের মানে অস্টিওপোরোসিস, অর্থাৎ যদি আপনি ক্যালসিয়াম কম খান বা ক্যালসিয়াম সমৃদ্ধ না খান তাহলে কিন্তু হাড়গুলো ফুটো ফুটো হয়ে যায়। তাই দেখবেন হঠাৎ করে বাথরুম থেকে পড়ে ভেঙে গেল। সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ওষুধ আছে, অস্টিওপোরোসিস, অস্টিওমাইলাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ইট মে বি। এর হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু আপনাকে সফলভাবে জীবন যাপন করতে সাহায্য করবে। আরেকটা ভালো দিক, যদি আপনি ব্যথার জন্য যদি এলোপ্যাথিক পেন কিলার খান, তার পরিণাম কিন্তু, এটা আমার কথা নয়, বিজ্ঞান বলছে, তাহলে ভবিষ্যতে কিন্তু আপনার কিডনির প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। তাই এক্ষেত্রে বলবো হোমিওপ্যাথি যদি খান, এটা পেন কিলার নয়, কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা পেনও কমবে, ব্যথাও কমবে, রোগটাও ভালো থাকবে। তাই এটা দুটো ফোলার মতো আপনি ভালো থাকবেন। এক্ষেত্রে ব্যায়াম একটা বিরাট ব্যাপার, এবং রোগে যখন আক্রান্ত হচ্ছেন হাঁটা একটা ভালো ব্যাপার, এবং হাঁটাচলা করতে হবে। আমরা এখন সভ্যতার কারণে সময়ের অভাবে হাঁটতে পারি না। আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু আমার চেম্বার থেকে আমার ড্রাইভারকে ছেড়ে দিয়ে আমি 2 মাইল হেঁটে ফেলি বিকেলে। আমি সকালে হাঁটাটা সম্ভব হয় না নানা কাজের কারণে। তাই আপনি মর্নিং ওয়াক করবেন কি ইভিনিং ওয়াক করবেন, দ্যাটস নট এ ফ্যাক্টর। যে ওয়াকিং করতে হবে, ব্যায়াম করতে হবে, সুষম খাবার খেতে হবে। আর যাদের দুধ সহ্য হয় না তারা দই খাবেন। দইয়ের মধ্যে কিন্তু আপনি ক্যালসিয়াম পাবেন, সেই ক্যালসিয়ামটা আমার হাড়কে ভালো রাখতে পারবে। আর যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের টমেটো, মুসুর ডাল, পুঁই শাক, পালং শাক, ছাগল মাংস খাওয়া যাবে না। এবং এইগুলো যদি ভাবনা রাখেন এবং যদি হোমিওপ্যাথি ওষুধ খান তাহলে ব্যথাটা অনেক কমে যাবে, যে ব্যথা নিয়ে আপনি জীবনযাপন করতে কোনো অসুবিধা হবে না, এবং এই ব্যথা তখন আর ব্যথা হবে না, সেই ব্যথাটা আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। আর মহিলাদের ক্ষেত্রে বলছি, যাদের মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়, মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু তাদের যে মানে মহিলাদের যে হরমোন ইস্ট্রোজেন প্রোস্টেরনের ডিসব্যালেন্স হয়ে যায়, তার জন্য কিন্তু আর্থ্রাইটিক প্রবলেম বেশি হয়। আর একটা ব্যাপার হচ্ছে আর্থ্রাইটিস প্রবলেম হচ্ছে ওবেসিটিটা যদি আপনি না কমাতে পারেন তাহলে সেই চাপটা পড়ে আপনার হাড়ের উপরে হলে আপনার ব্যথাটা বাড়বে এবং তাড়াতাড়ি আক্রান্ত হবেন। তাই ওবেসিটি এবং অন্যান্য খাবার দাবারগুলো লক্ষ্য রেখে যদি করেন আর হোমিওপ্যাথি যদি সঙ্গে রাখেন তাহলে কিন্তু আপনি এই আর্থ্রাইটিসকে প্রতিহত করাটা কোনো কষ্টকর ব্যাপার হবে না। সবশেষে বলি, হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন, আমরা আপনাদের পাশেই আছি। নমস্কার।